ফুটবল বিশ্বকাপ প্রস্তুতিতে নেইমারবিহীন দল ঘোষণা ব্রাজিলের। বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের 60% করার সুপারিশ। জ্বালানি সংকট এড়াতে এশিয়ার দেশগুলোতে নানা পদক্ষেপ, 3 দিন সাপ্তাহিক ছুটি শ্রীলঙ্কায়। আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, 400 নিহতের দাবি। ইরান বিশ্বকাপ খেলতে চায় মেক্সিকোতে। অভয়নগরে উচ্ছ্বাস, চিরন্তনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রায় পরিবর্তন নেই। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করতে প্রীতি ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন এই 2 ম্যাচকে সামনে রেখে ঘোষিত দলে বড় চমক, জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভুগছেন নেইমার। 2023 সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড এখনও পুরোপুরি ফিট নন বলেই জানিয়েছে আনচেলত্তি। তবে তাকে একেবারে সেটে ফেলা হয়নি, কোচ ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপের চূড়ান্ত দলে ফেরার সুযোগ এখনও খোলা আছে। নতুন স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান খেলোয়াড়ের জায়গা হয়েছে। প্রথমবার জাতীয় দলের ডাক পেয়ে আলোচনায় এসেছে ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগোর থিয়াগো এবং বোর্নমাউথের উইঙ্গার রায়ান। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা থিয়াগো ইতোমধ্যেই 19 গোল করে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলদাতার একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের 60% করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক আধা সরকারি পত্রে এই সুপারিশ করেন। চিঠিতে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবদান অপরিসীম। তাদের চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষা সেবার মানোন্নয়ন করা সরকারের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, অতীতে শিক্ষা খাতের তুলনায় ভৌত অবকাঠামো খাতে বেশি ব্যয় হওয়ায় শিক্ষার বাজেট সংকুচিত হয়েছে। এতে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে বৈষম্য তৈরি হয়েছে। এই পরিস্থিতি উত্তরণে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। 2025 থেকে 26 অর্থ বছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় শ্রীলঙ্কা প্রতি বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে। এর ফলে দেশটিতে আপাতত সাপ্তাহিক ছুটি দাঁড়াচ্ছে 3 দিন। এই পরিস্থিতিতে এশিয়ার অন্যান্য দেশগুলোও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে সম্ভাব্য জ্বালানি ঘাটতি মোকাবেলায় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা প্রতি বুধবারকে সরকারি ছুটি ঘোষণা করেছে। সোমবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়েক বলেন, আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে, তবে আমরা ভালো আশা করছি। হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগর থেকে এই অঞ্চলে আসা লাখ লাখ ব্যারেল তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর এশীয় দেশগুলো যে মিতব্যয়ী ব্যবস্থা গ্রহণ করেছে, এটি তারই সর্বশেষ সংযোজন। এশিয়ার অন্যান্য দেশেও বিভিন্ন ধরনের কঠোর সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। থাইল্যান্ডে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপর নির্ভরতা কমাতে সরকার জনগণকে স্যুটের পরিবর্তে ছোট হাতার টি-শার্ট পরার আহ্বান জানিয়েছে। মিয়ানমারে ব্যক্তিগত যানবাহনগুলো তাদের লাইসেন্স প্লেট নম্বরের উপর ভিত্তি করে কেবল একদিন পর পর চালানোর অনুমতি পাচ্ছে। বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে রমজানের ছুটি এগিয়ে আনা হয়েছে এবং দেশজুড়ে পরিকল্পিত লোডশেডিং বা ব্ল্যাক আউট প্রবর্তন করা হয়েছে। ফিলিপাইনে কিছু সরকারি দপ্তরে কর্মীদের সপ্তাহে অন্তত একদিন বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। ভিয়েতনামে নাগরিকদের জ্বালানি সাশ্রয়ে ঘরে থাকার জন্য জোরালোভাবে উৎসাহিত করছে সরকার। এছাড়াও জনগণকে বাইসাইকেল চালানো, কারপুল করা, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় 400 জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এ ঘটনায় আরও প্রায় 250 জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার ভোরে তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার রাত প্রায় 9:30টার দিকে কাবুলের নবম পুলিশ জেলার একটি মাদকাসক্তদের পুনর্বাসন হাসপাতালে বিমান হামলা চালানো হয়। হামলার সময় হাসপাতালে চিকিৎসাধীন বহু রোগী সেখানে অবস্থান করছিলেন। তিনি বলেন, প্রায় 2000 শয্যার ওই হাসপাতালটির একটি বড় অংশ হামলায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। নিরাপত্তাজনিত কারণে ইরানের বিশ্বকাপের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরে ফিফার সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে তেহরান। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এক্স পোস্টে বলেছেন, যখন ট্রাম্প স্পষ্টতই বলেছেন যে তিনি ইরানি জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, আমরা অবশ্যই আমেরিকায় যাব না। তিনি বলেন, বর্তমানে আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে ইরানের ক্রীড়ামন্ত্রী বলেছেন, ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর পর ইরানি খেলোয়াড়দের জন্য এই টুর্নামেন্ট অংশগ্রহণ সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে, তবে তিনি মনে করেন তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য সেখানে থাকা ঠিক হবে না। ইরানি দলের 2টি গ্রুপ ম্যাচ লস অ্যাঞ্জেলস এবং একটি ম্যাচ সিয়াটলে খেলার জন্য ঠিক রয়েছে। যশোরের অভয়নগরে সামাজিক সংগঠন উচ্ছ্বাস চিরন্তনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ সকালে নোয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি হয়। এ সময় 192 পরিবারের মাঝে চাল, চিনি, সেমাই, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা তরিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা নূর আলম পাটোয়ারি বাবু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তিনি আরও জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।